গল্পের গ্রামোফোন চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ গল্পের গ্রামোফোন চ্যানেলের নিবেদন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প রাঙা দিদি। গল্পটি আপনারা শুনতে থাকুন। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তাহলে প্রতিবারই আপনারা নিত্য নতুন গল্পের নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরু করছি আজকের গল্প। একে পটুয়ার মেয়ে, তার উপর বৃদ্ধের তরুণী ভার্যা। ঠিক যেন জীর্ণ প্রাচীন সহকার বিহারিণী আলোকলতা। জীর্ণ সহকারকে আপনার দেহজালের জটিল বেষ্টনে আচ্ছন্ন করিয়া যেমন আলোকলতার অগ্রভাগগুলি শপিনীর মতো আশেপাশে সরস সহকারগুলির দিকে উদ্যত্ত হইয়া নাচে, বৃদ্ধ গণপতি পটুয়ার তরুণী ভার্যা সরস্বতীও ঠিক তেমনি করিয়া হেলিয়া দুলিয়া যেন নাচিয়া ফেরে। গণপতি পটুয়া এ অঞ্চলের পটুয়া সম্প্রদায়ের মধ্যে বিখ্যাত গুণী। তাহার হাতের আঁকা পট সাহেব সুবায় কিনিয়া লইয়া যায়। এমন নিখুঁত পটল চেরার চোখ, ঠিক তিল ফুলটির মতো নাক, এমন মুঠিতে ধরা কোমর, এমন সুডোল কলসির মতো বুক, এ আর কাহারও তুলিতে ফুটিয়া ওঠে না। গণপতি শুধু তুলির টানে পট আঁকিতে বা হাতের কৌশলে পুতুল প্রতিমা গড়িতেই ওস্তাদ নয়। তাহার রচনা করা পট মাহাত্ম্য গান, দেবদেবীর নানা লীলার গানও বিখ্যাত। গণপতির গান নাকি গেজেটে ছাপা হইয়াছে। দুর্গা ঠাকুরনের শাখা পড়া, শিবের মাছ ধরা, শিবের চাষ, শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ প্রভৃতি অনেক পালা গানই সে রচনা করিয়াছে। এ অঞ্চলের পটুয়া সম্প্রদায়ের মধ্যে ধনে মানে গুণে গণপতি শ্রেষ্ঠ লোক। বৃদ্ধ বয়সে সেই লোক সরস্বতী পটুয়ানীকে দেখিয়া দিগ্বিদিক জ্ঞান হারাইয়া শেষ পর্যন্ত তাহাকে বিবাহ করিয়া বসিল। সরস্বতীর বাপ মা গণপতির টাকা দেখিয়া অমত করিল না। অনেকগুলি টাকা দিয়া বুড়া সরস্বতীকে ঘরে আনিয়া তুলিল। বুড়ার কয়জন সম্পর্কিত নাতি নিজেরা পয়সা খরচ করিয়া মুচিদের ডাকিয়া বাজনা বাজাইয়া দিল, ঢাক ও শিঙা। বুড়া গণপতি কিন্তু অদ্ভুত লোক, সে ইয়াতে রাগ করিল না। নাতিদের আদর করিয়া বসাইয়া পেট পুড়িয়া মিষ্টি খাওয়াইয়া ছাড়িল। কথাতেই আছে, পটনি আর নটনি, চাল চলনে এক ছন্দ, কে ভালো আর কে মন্দ। পটনি অর্থাৎ পটুয়ার মেয়ে, আর নটনি অর্থে নটিনী। এই দুই নাকি এক, চলনে বলনে রীতিকরণে ইঙ্গিতে ভঙ্গিতে হাসিতে কাশিতে ইহাদের পার্থক্য বিশেষ নাই। যেটুকু আছে তাহাতে এপিঠ ওপিঠ বলিলেই চলে। নকশিপার শাড়ির সদর মফস্বলের মতো। সরস্বতীও পটুয়ার মেয়ে। নববধূ হইয়াও সে মুখ বাঁকাইয়া ফিক করিয়া হাসিয়া মুখ ফিরাইল। তাহার ম্যাজেন্টা রং মাখা ঠোঁটের অন্তরাল হইতে মিশিয়ে দেওয়া দাঁতগুলি সেই যে কলঙ্ক রেখার মতো আত্মপ্রকাশ করিল, সে আর কোনোদিন আত্মগোপন করিল না। সকলের উপর আশ্চর্য, তাহার এই হাস্য কলঙ্ক চিহ্নিত মুখের উপর কখনো দুঃখের কৃষ্ণপক্ষ নামিয়া আসে না। চকিত অবগুণ্ঠনের লঘু মেঘেও কখনো সে মুখ ক্ষণিকের জন্য আবৃত হয় নাই। বেলা 10টা বাজিতেই রাধাবাড়া শেষ করিয়া পটুয়াদের মেয়েরা ব্যবসায় বাহির হয়। কাচের চুড়ি, মাটির পুতুল, পুতির মালা,
কারখুনসি, কাঁচপোকা, সোনা পোকা ডালায় সাজাইয়া তাহারা গ্রামে গ্রামান্তরে ফিরি করিয়া বেচিতে যায়। রঙিন ছিটের খাটো কাচুলি ধরনের জামার উপর মুসলমানি ঢঙে ফেরতা দিয়া কাপড় পরিয়া মাথায় ডালাটি তুলিয়া লয়। অভ্যাস এমন হইয়া গিয়াছে যে ডালাটা ধরিবার পর্যন্ত প্রয়োজন হয় না। দুখানি হাতি দিব্য দুলাইয়া হেলিয়া দুলিয়া অতি সংকীর্ণ পথেও তাহারা চলিয়া যায়। গ্রামে প্রবেশ করিয়া বেশ এক বিচিত্র সুরে হাঁকে, চাই রে সমীচুরি, সোহাগিনী, নীলমানি, গুলবাহার। চুড়িগুলির রঙের পার্থক্য অনুযায়ী বিভিন্ন নামকরণ উহারা নিজেরাই করিয়া থাকে। হলুদ রঙের চুড়িগুলির নাম সোহাগিনী, গাঢ় সবুজগুলিকে বলে নীলমানিক। গুলবাহার চুড়ির রং গোলাপি। ঘোর লালের নামের বাহার সবচেয়ে বেশি, মনচোরা। পুতুলের নাম আছে কেশবতী, চম্পাবতী, কালিন্দী। কেশবতীর মাথায় বেঢপ রকমের খোপা, চম্পাবতীর গায়ের রং হলুদ। নীল রঙের পুতুলের নাম কালিন্দী। মাথায় হাড়ি গোহালিনী, হাতে সাজি মালিনী। এ তো পুরনো নাম। এছাড়া পক্ষীরাজ ঘোড়া, বাঘ, সিংহ, লক্ষ্মী পেঁচা এসবও আছে। সরস্বতী নিজেই পুতুল গড়ে। গণপতি তাহাকে শখ করিয়া এ কাজ শিখাইয়াছে। ফিরি করিয়া ব্যবসা করিতে গেলে মুখও দেখাইতে হয়, মুখরাও হইতে হয়। কিন্তু সরস্বতীর সবই স্বতন্ত্র। মুখের সঙ্গে মাথার কোকড়া চুলের খোপাটাও সে বাহির করিয়া রাখে। মিশিয়ে দেওয়া দাঁতের হাসি তো কলঙ্ক রেখার মতো দেখাই যায়, এবং সে কলঙ্ক রেখা শুধু রূপেই বিকাশমান নয়, রবেও প্রকাশমান। সে রূপ ও রবের স্পর্শে তাহার জাতি সুলভ মুখরতা নটিনীর পায়ের নুপুরের মতো উচ্ছল মাদকতাময় এবং নিঃসংকোচ। হাটে সে লোককে ডাকিয়া জিনিস বিক্রি করে। মণিহারার দোকানে যে যুবকটি সাবান কিনিতেছে তাহাকে ডাকিয়া সে হাসিয়া বলে, চুড়ি নেবে না? চুড়ি? চুড়ি? সে সবিস্ময়ে প্রশ্ন করে, চুড়ি? হ্যাঁ, চুড়ি। সোহাগিনী, নীলমানিক, গুলবাহার, মনচোরা, কি লিবে দেখো। সরস্বতীর মিশিয়ে দেওয়া দাঁত মৃদু হাসিতে ঈষৎ বাহির হইয়া কালো বিদ্যুতের মতো ক্ষণে ক্ষণে ঝিলি খানে। লোকটি চুপ করিয়া থাকে, কিন্তু সরিয়া যাইতে পারে না। সরস্বতী বলে, বসো, দেখো কেমন রং বলো তোমার বইয়ের। আমি পছন্দ করে দিই, দেখো। আমার মতো গোড়া রং? লোকটা একবার মুচকি হাসিয়া বলে, না। তবে কচি কলা পাতার মতো শ্যামলা, না আরো কালো? কালো জামের মতো ঘোর কালো? শেষ পর্যন্ত তাহাকে সে ঘোর লাল রঙের মনচোরা রেশমি চুড়ি বিক্রি করিয়া ছাড়ে। আরো একটি ব্যবসা আছে পটুয়ার মেয়েদের। ভদ্র গৃহস্থের বাড়ির মধ্যে ডাক পড়ে। পুরানো কাপড়ে কাঁথা তৈয়ারি করিয়া তাহার উপর নকশা তুলিবার জন্য। ছোট বড় ৩-৪ রকমের সুচ হাতে করিয়া তাহারা গৃহস্থের বাড়িতে যায়। গৃহস্থ কাপড় দেয়, কস্তা দেয়। তাহারা ক্ষিপ্র নিপুণ হাতে কাঁথা তৈয়ারি করিয়া তাহার উপর নকশা তোলে, ঠিক যেন যন্ত্রের মতো। নকশাগুলিও তাহাদের মুখস্থ। লতাপাতা, পাখি, ফুল, খেজুর ছড়ি, বরফি কাটা, বৃন্দাবনী, জলতরঙ্গ প্রভৃতি ছক তাহারা চোখ বুজিয়া তুলিতে পারে। 5 বছরের পটুয়ার মেয়ে মা ঠাকুমার কাছে উঠানে বসিয়া ধুলার উপর আঙুল দিয়া নকশা আঁকিতে শেখে, মুখস্থ করে। গৃহস্থ বাড়ির বৌঝিয়েরা স্পর্শ দোষ বাঁচাইয়া দূরে বসিয়া তাহাদের অবলীলায় চালিত সূচের দিকে
সপ্রশংস দৃষ্টিতে চাহিয়া থাকে। গ্রাম গ্রামান্তরে 10-এর বাড়ির গল্প শোনে। মুখরা পটুয়ার মেয়ে তাহাদের মুখের দিকে চাহিয়া সুর চালাইতে চালাইতে বলিয়া যায়, কোন গ্রামের কোন বাড়ির বউয়ের নতুন চুরি হইয়াছে, সে চুরির প্যাটার্ন কি? কোন বাড়ির গিন্নির কণ্ঠস্বর কুরুক্ষেত্রের কোন শঙ্খের মতো? কোন বাড়ির বধূর কথাগুলির ধার শাঁখের করাতের মতো? ভালো মন্দ দুই ধারাতেই না কাটিয়া ছাড়ে না, ইত্যাদি ইত্যাদি। সরস্বতী ইহার উপরে বউ দিদি দিদিমণিদের লইয়া ঠাট্টা তামাশা করে, মুচকি মুচকি হাসিয়া ছড়া কাটে, কত নূতন লীলারঙ্গ শিখাইয়া যায়। তাহারা তাহাকে গণপতি সম্বন্ধে কোনো প্রশ্ন করিতেই ব্যাস, আর রক্ষা থাকে না। মুখে কাপড় দিয়া লজ্জার ভান করিয়া সেই যে সে হাসিতে আরম্ভ করে, সে হাসি আর তাহার শেষই হয় না। অবশেষে সে তাহার সূচগুলি গুটাইয়া লইয়া বলে, আজ আর হবে না দিদি ঠাকরুন, আজ চললাম, কাল আসবো। দুশ্মনের হাড়ের দাঁত, ও আর আজ বারণ শুনবে নাই। সরস্বতী চলিয়া গেলে মেয়েরা কঠোর সংযমে শ্লীলতায় উগ্র হইয়া ওঠে। সকলেই এক বাক্যে বলে, সরস্বতীর মরণই ভালো। বৃত্ত হইলে কি হয়, সে তো স্বামী, তাহার নামে ওই হাসি। সরস্বতীর হাসি কিন্তু তখনও থামে না। সে হয়তো পথ চলিতে চলিতে তখনও আপন মনে হাসে, অথবা বাড়ি ফিরিয়া চিত্রাঙ্কনরত গণপতিকে হাসিতে হাসিতেই বলে, বাবুদের মেয়েরা কি বলছিল জানো? পট হইতে মুখ তুলিয়া তাহার মুখের দিকে চাহিয়া গণপতি মৃদু হাসিয়া প্রশ্ন করে, কি বলছিল? মুখে কাপড় দিয়া তাহারই দিকে আঙুল দেখাইয়া সরস্বতী বলে, তোমার কথা শুধা ছিল। হাতের তুলিটা একবার নামাইয়া রাখিয়া সকৌতুকে গণপতি প্রশ্ন করিল, কি শুধা ছিল? বলছিল। খুব গম্ভীর হইবার চেষ্টা করিয়া সরস্বতী আরম্ভ করিল, বলছিল, কিন্তু সে আর বলিতে পারিল না। কি বলছিল? একখানা কাচের বাসন যেন অকস্মাৎ সঙ্গীতময় ঝনৎকারে ভাঙিয়া পড়িল। খিলখিল করিয়া হাসিয়া গড়াইয়া পড়িয়া সরস্বতী বলিল, সুধা ছিল, বুড়াকে বিয়ে করলি কেনে? কৌতুক হাস্যে গণপতির মুখ উদ্ভাসিত হইয়া উঠিল। সে বলিল, তুই কি বললি? বললাম, বুড়া হলে কি হয় গো ঠাকরুন, দাম যে পুরা $1,00,000, জানো না? মরা হাতি $1,00,000। তা ই তো মরা লয়, বুড়া। গণপতি মানে গণেশ, আর গণেশের যে সুর আছে গো। গণপতি হা হা করিয়া হাসিয়া উঠিল, বারবার ঘাড় নাড়িয়া তারিফ করিয়া বলিল, বড়ই বুলেছিস রে সরস্বতী, খুব বুলেছিস তু, বুড়া হাতি। গণপতি হলো গণেশের নাম, গণেশের মাথায় গজের মুন্ডু। বাহ! সরস্বতীও পা ছড়াইয়া বসিয়া মৃদু হাসিতে আরম্ভ করিল। গণপতি হঠাৎ তুলি লইয়া সরস্বতীর ছড়ানো পা দুইখানির একখানি বাঁ হাতে ধরিয়া বলিল, তুলি দিয়া তোর পায়ে আলতা পরায়ে দি, দেখ। ক্ষণিকের জন্য সরস্বতী ভ্রূকুঞ্চিত হইয়া উঠিল। পরক্ষণেই সে মিশিয়ে দেওয়া দাঁতের ঝিলি খানিয়া হাসিতে আরম্ভ করিল। বলিল, ইহারা এলে বুলে দিব কিন্তু। গণপতি কোনো উত্তরই দিল না। ইহারা অর্থে পাড়ার নাতি সম্পর্কিত তরুণের দল। নিত্য সন্ধ্যায় তাহারা এখানে নামাজ পড়িতে আসে। নামাজ সারিয়া প্রহর খানেক রাত্রি পর্যন্ত তাহারা আড্ডা জমাইয়া হইচই করিয়া কাটায়। নাতি সকলে একদিক হইয়া সরস্বতীকে রহস্যবাণী বিপর্যস্ত করিতে চেষ্টা করে। সরস্বতী একা তাহাদের বান কাটিয়া তাহাদিগকে বানবিদ্ধ করিতে চেষ্টা করে। বুড়া গণপতি বসিয়া
মৃদু মৃদু হাসে, প্রয়োজন হইলে মধ্যস্থতা করিয়া বিচার করিয়া দেয়। পটুয়ারা ধর্মে ইসলামীয়, কিন্তু আচারে ব্যবহারে নামে পুরা হিন্দু। তাহারা নামাজও পড়ে, আবার হিন্দুর ব্রত আচারও পালন করে। হিন্দুর অখাদ্যও খায় না। দেবদেবীর প্রতিমা গড়ে, পটের ওপর হিন্দুর পুরাণ কথার ছবি আঁকে। সেই পট দেখাইয়া লীলা গান করিয়া ভিক্ষা করে। জাতি জিজ্ঞাসা করিলে বলে ইসলাম। চাষবাসের বালাই নাই, ভিটা, চলিবার পথ, গৃহস্থের দুয়ার, এ তিন ছাড়া মাটির সহিত সম্বন্ধ নাই। সেই বলিয়ায় সরস্বতীর মতো মেয়েরও তাহাদের সমাজে সাজা নাই। কিন্তু তাহাদের রসনা তো মানুষেরই রসনা, সুতরাং নিন্দা না থাকিয়া পারে না। সরস্বতীর নিন্দায় পটুয়াপাড়া ভরিয়া উঠিল। কিন্তু দিগন্তের ওপারের বিদ্যুৎ চমকের মতো কথাটার চকিত আভাস পাইলেও প্রাণঘাতী বিদ্যুৎ শিকার সংস্পর্শ বা মেঘ গর্জনের ধ্বনি সরস্বতী ও গণপতির প্রত্যক্ষ গোচরে কোনোদিন আসিল না। একদা সেই বিদ্যুৎ শিকার উত্তাপ এবং গর্জন প্রথম প্রত্যক্ষ করিল সরস্বতী। সেদিন হাটের পথে সরস্বতীর সঙ্গিনী ছিল তাহারই সমবয়সী একটি মেয়ে। তাহার বাড়ির সান্ধ্য মজলিসের নিয়মিত সভ্য এক নাতির পত্নী। পথে নির্জন মাঠে ছুতা করিয়া ঝগড়া বাঁধাইয়া মেয়েটি বিদ্যুৎ শিখার মতোই জ্বলিয়া উঠিল। তীক্ষ্ণ চিৎকারে সরস্বতীকে বলিয়া দিল, কালামুখী কলঙ্কিনী, গলায় দড়ি দিগা তুই, গলায় দড়ি দিগা। সরস্বতী হাসিয়া আকুল হইল, বলিল, গলায় দড়ি দিব কি বোন? শেওড়া গাছের ডালের দড়ি বাঁধতে গিয়া ভূতের ভয় লাগে, মনে পড়ে যায় তোর বরকে। সঙ্গিনী মেয়েটা একেবারে ক্ষিপ্ত হইয়া উঠিল। সে সরস্বতীর সঙ্গ ছাড়িয়া বিপথে ভিন্ন গ্রামের পথ ধরিল। বাড়ি ফিরিয়া মুখে কাপড় দিয়া হেলিয়া দুলিয়া হাসিয়া সরস্বতী গণপতিকে বলিল, কি এনেছি দেখো। গণপতি কৃষ্ণলীলার পট আঁকিতেছিল। সে বিস্ময় প্রকাশ করিল না, মৃদু হাসিয়া বলিল, কি? এই দেখো বলিয়া সে ডালা খুলিয়া দেখাইল। আরে বাপ, এত ধানি লঙ্কা কি হবে রে? পাড়াতে বিলাবো। কেনে? সরস্বতী হাসিয়া ভাঙিয়া পড়িল। তারপর কোনরূপে আত্মসম্বরণ করিয়া সকল কথা বলিয়া হাসিতে হাসিতে বলিল, বলবো আমার হাতের গাছের লঙ্কা। লঙ্কা খেলে টিয়া পাখিতে খুব ভালো বুলি বলে। তোমরা খেয়ে দেখো, তোমরাও বুলি বলবে ভালো। গণপতি মুগ্ধ হইয়া তাহার মুখের দিকে চাহিয়াছিল। ঠোঁটে তাহার কৌতুক ভরা মৃদু হাসি। সরস্বতী বলিল, কি কথা বলছো না যে? বুড়া হাতির মাথায় দিলাম ডাঙ্গসেরই বাড়ি নাকি গো? বলিয়া সে আবার মুখে কাপড় দিয়া হাসিতে আরম্ভ করিল। গণপতি বলিল, তার চেয়ে চিটে কতমা দিলি না কেনে দুষ্টু সরস্বতী? লোকের দাঁতে দাঁতে লেগে গিয়া আর খুলতো না। উহু, সরস্বতীর কথাটা পছন্দ হইল না। কিছুক্ষণ পর গণপতি সরস্বতীকে ডাকিয়া বলিল, দেখ, সে নূতন পটের নূতনতম অধ্যায়ের ছবিটি তাহাকে দেখাইল। যমুনার ঘাটে একটি মেয়ের মুখের কাছে আরেকটি মেয়ে তর্জনী তুলিয়া চোখ পাকাইয়া দাঁড়াইয়া আছে। কৃষ্ণলীলার পটের মধ্যে এ ছবি কোনো কালে সরস্বতী দেখে নাই। সে সবিস্ময়ে প্রশ্ন করিল, ই আবার কি হলো গো গুণিন? গণপতি বাঁ হাতে পটকানি তুলিয়া ধরিয়া ডান হাতের তর্জনী নির্দেশে ছবি দেখাইয়া গাহিল, কুটিলার চক্ষু দুটি তারা হেন জলে, দন্ত কিরিমিরি করি রাধিকাকে ভুলে, কালামুখী কলঙ্কিনী রাইল, তোর মতন কুল মজানি গোকুলে আর নাইল। সরস্বতী মাটিতে গড়াইয়া পড়িয়া হাসিতে আরম্ভ করিল।
অনেকক্ষণ ধরিয়া সে হাসিল, তারপর উঠিয়া বসিয়া ঘাড় ঘুরাইয়া ফিরাইয়া ছবিখানি দেখিতে আরম্ভ করিল। বলিল, কুটিলের নাকটা কিন্তু আর টুকচা তুলে দিতে হতো বাবু, এমনি করে, বলিয়া সে নিজে নাসিকা কুঞ্চিত করিয়া দেখাইয়া দিল। গণপতি হাসিল। সরস্বতী আবার মন দিয়া ছবিখানি দেখিতে আরম্ভ করিল। আবার সে ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, কোন দোকানে রং আনছো বলো দেখি, সব রং কেমন মেটে মেটে খসখসে লাগছে। গণপতি বলিল, ধুলা পড়েছে রে, রঙের দোষ নাই। পথের ধারে ঘর, ফাগুন মাসের কাঁচা সড়ক, গাড়িতে গাড়িতে পথের ধুলা উঠছে। এই কথাতেও সরস্বতীর হাসি। তোমার মাথাটা কি হয়েছে গো, হি হি। পাকা চুলের ডগায় ডগায় মেটে মেটে ধুলা, ঠিক কদম ফুল। ওই মেয়েটির রাগের কারণ আছে। উহার স্বামী ঘনশ্যাম পটুয়ায় গণপতির নাতি সম্প্রদায়ের মধ্যে সরস্বতীর সর্বাপেক্ষা প্রিয়জন। ঘনশ্যাম রাজমিস্ত্রির কাজ করে 2 পয়সা উপার্জনও করে। যুগের পরিবর্তনের সঙ্গে গোটা কয়েক নূতন কাজ পটুয়াদের পুরুষেরা গ্রহণ করিয়াছে। আগে তাহারা পট আঁকিত, পট দেখাইয়া গান করিত, বিনা পটেও মন্দিরা বাজাইয়া পুরাণের পালা গান করিত, প্রতিমা গড়িত, পুতুল গড়িত, রাজমিস্ত্রির কাজ করিত। যাহারা সূক্ষ্ম কাজ পারিত না, তাহারা মাটির ঘর তৈয়ার করিত। এখন তাহারা দেওয়ালে তেল রং দিয়া লতা পাতা ফুল আঁকে, কাঠের উপর রং ও বার্নিশের কাজও করে। কেউ কেউ তাঁতের কাজও করে। ঘনশ্যাম রং মিস্ত্রির কাজ শিখিয়াছে, এখান ওখান করিয়া বড়লোকের বাড়িতে রঙের কাজ করে। শহর বাজার হইতে সরস্বতীর পাতি জর্দাটি সে নিয়মিত যোগাইয়া থাকে, রূপালী জর্দা, কি মাম। কখনো বা আর 2-4টা শখের জিনিসও আনিয়া দেয়। ঘনশ্যাম তাহাকে বলে রাঙা দিদি। সরস্বতী মিশিয়ে দেওয়া দাঁতের ঝিলি খানিয়া হাসিয়া তাহাকে ডাকে কেলো সোনা। ঘনশ্যামের রং কালো, নামকরণ করিয়া দিয়াছে গণপতি নিজেই। সেদিন সরস্বতীর বিলানো ধানি লঙ্কার ঝাল গোটা পাড়ায় একটা জ্বালা ধরাইয়া দিয়াছিল। নাতিদের দল মুখ ভার করিয়াই আসিয়া বসিল। ঘনশ্যামের সমাদরটা সকলের মনেই এতদিন গোটা ধানি লঙ্কার মতো সরস রহস্যের আবরণে জ্বালা প্রচ্ছন্ন রাখিয়া লুকানো ছিল। আজ সরস্বতী সেগুলি ভাঙিয়া ভিতরের বিষ বাহির করিয়া দিয়াছে। ঘনশ্যামও আসিয়াছে, তাহার মনটাও ভালো নাই। তাহার স্ত্রী আজ তাহার সহিত চরম বচসা করিয়া ছাড়িয়াছে। গণপতি নূতন পট দেখাইতেছিল, সরস্বতী রান্না করিতে করিতে অভ্যাস মতো সরস রহস্য বাণগুলি নিক্ষেপ করিতেছিল। কিন্তু প্রতিপক্ষের দল আজ তেমন সাড়া দিতেছে না। সরস্বতীর জলের অভাব হইয়াছিল। সে ঘড়াটা কাখে লইয়া দাঁড়াইয়া বলিল, আলোটা কেউ দেখাবে হে নাগরেরা? একজন বলিল, তোমার কেলো শোনা যাক। তাই এসো হে, তুমি এসো ভাই। ঘনশ্যাম উঠিয়া দাঁড়াইল। একজন বলিল, যাবে তো কেলো শোনা, মজুরি কি দিবা গো রাঙা দিদি? দাওয়া হইতে উঠানে নামিয়া সরস্বতী ঘুরিয়া দাঁড়াইল, বলিল, মজুরি কিসের হে? বেগার দিয়াকে কোন কালে মজুরি পায়? উহু, ঘনশ্যাম বেগার লয়। বেগার লয় না, উ হলো গিয়া কেলো সোনা, কালো রঙের সোনা, সোনার পাথর বাটি। উ কেনে বেগার হবে? সরস্বতী খিলখিল করিয়া হাসিয়া উঠিল, বলিল, তা বটে। বুলো হে কেলো সোনা, কি লিবা মজুরি? ঘনশ্যাম কিছু বলিবার পূর্বেই একজন বলিয়া উঠিল, সব সখীকে পার করিতে লিব আনা আনা, শ্রীমতীকে পার করিতে লিব কানের সোনা।
অপর একজন সঙ্গে সঙ্গে বলিয়া উঠিল, তোমাকে রাঙা দিদি আর বলবো না ঠাকুরুন দিদি, বলবো বিনোদিনী। কেলসোনা নাম রাখে রাধা বিনোদিনী, তোমার নাম হলো বিনোদিনী। গণপতি হা হা করিয়া হাসিয়া উঠিল, বলিল, তুমি বড় ভালো বলেছ হে লাতি, এ মজলিসে কলকে তোমারই আগে পাও না, লাও কলকে লাও। হুকা সমেত কলকেটি সে তাহার দিকে আগাইয়া দিল। সরস্বতী খিলখিল করিয়া হাসিতে আরম্ভ করিয়া দিয়াছিল। সে উচ্ছল হিল্লোড়ে ঘাটের দিকে ঘুরিয়া দাঁড়াইয়া বলিল, তবে বাঁশি লাও হে কেলসোনা, ঘাটের ধারে তুমি বাজাইবা, আমি জল ফেলবো আর জল ভরবো। সরস্বতীর এই নির্লজ্জতায় সমস্ত নাতি সম্প্রদায়ও আজ স্তম্ভিত হইয়া গেল। ঘনশ্যামের সহিত গোপন প্রেমের কথাটা এমন ঘোষণা করিয়া স্বীকার করিয়া লওয়ায় তাহাদের সর্বাঙ্গ রি রি করিয়া উঠিল। একজন গণপতিকে বলিল, তোমাকে আমরা খাতির করি, ভালোবাসি, কিন্তু তুমি এইবার গলায় দড়ি দিয়া মরো, ছি। গণপতি উত্তরে নাতি সম্প্রদায়কে গণনা করিতে আরম্ভ করিয়া দিল। সকলেই বিস্মিত হইয়া তাহার মুখের দিকে চাহিয়া রহিল। গণনা শেষ করিয়া অত্যন্ত দুঃখিত ভাবেই বুড়া বলিল, হলো না ভাই, তোমরা পাঁচের অনেক বেশি, 8 জন। 5 হলি না হয় বউয়ের নাম দিতাম দ্রৌপদী, তোমরা হতে পাণ্ডব। কথা শেষ করিয়া বুড়া মৃদু মৃদু হাসিতে আরম্ভ করিল। নাতির দল কয়েক মুহূর্ত নীরবে বসিয়া থাকিয়ায় নীরবেই একে একে উঠিয়া চলিয়া গেল। সরস্বতী ঘাট হইতে ফিরিল উচ্চ কণ্ঠে হাসিতে হাসিতে। ঘনশ্যাম নীরবে আলোটি নামাইয়া দিয়া হতভম্বের মতো দাঁড়াইয়া রহিল। গণপতি বলিল, বসো হে কেলসোনা। ঘনশ্যাম ঢোক গিলিয়া বলিল, রাত অনেক, না বসবো না। বলিতে বলিতে সে চলিতে আরম্ভ করিল। সরস্বতীর হাসি আরো বাড়িয়া গেল। গণপতি কোনো প্রশ্ন করিল না, সে তামাক সাজিতে বসিল। সরস্বতী এবার মুখের কাপড় দিয়া হাসিতে হাসিতে বলিল, বুলে তালাক দাও বুড়াকে, নিকা করো আমাকে। গণপতি চকিত হইয়া মুখ তুলিয়া সরস্বতীর মুখের দিকে চাহিল। পরক্ষণেই সেও মৃদু মৃদু হাসিতে আরম্ভ করিল। পরের দিন হইতে নাতি সম্প্রদায় গণপতির বাড়িতে নামাজ পড়িতে আসা বন্ধ করিল। অপর এক প্রৌঢ় পটুয়ার বাড়িতে তাহারা নামাজের আস্তানা গাড়িল। অভিরাম পটুয়া পয়সায় গণপতি অপেক্ষা কম নয়, সে ভালো রাজমিস্ত্রি, শৌখিন নকশার কাজ সে ভালোই করে, কিন্তু কুলকর্মে রাজের কাজটা পটুয়া সম্প্রদায়ের নিকট কৌলিন্যজনক নয়। অভিরাম নামাজ প্রার্থীদের পুরোভাগে দাঁড়াইবার অধিকার এমন অপ্রত্যাশিতভাবে পাইয়া খুশি হইয়া উঠিল। সে শুধু জল তামাকের ব্যবস্থা করিয়া ক্ষান্ত হইল না, প্রত্যহ 1 বান্ডিল বিড়ির ব্যবস্থা পর্যন্ত করিল। ডুগি, তবলা, মন্দিরা কিনিয়া পালাগানের মহড়ার আড্ডাও খুলিয়া দিল অভিরাম। কেবল ঘনশ্যাম আশা ছাড়িল না। এই লইয়া পটুয়াদের রমণী সমাজ একেবারে শতমুখী হইয়া উঠিল। তাহারা সরস্বতীর সহিত একসঙ্গে ব্যবসায় যাওয়া পর্যন্ত বন্ধ করিল, কিন্তু সরস্বতীর তাহাতে কিছু আসিয়া গেল না। চুরি পুতুলের পসরা চাপাইয়া সে একাই গ্রাম গ্রামান্তর ঘুরিয়া আসিত। প্রতিবেশিনীদের মুখে মুখে তাহার কলঙ্ক কাহিনী অঞ্চলময় ছড়াইয়া পড়িয়াছিল। ফলে হাটে তাহার পসরার সম্মুখে ভিড় জমিয়া উঠিতে আরম্ভ করিল মধুমক্ষিকার ঝাঁকের মতো। নির্জন পথে প্রান্তরেও 2-1 জন ক্রেতার পর্যন্ত অভাব হইত না। সরস্বতী সেইখানেই চুরি পুতুলের পসরা নামাইয়া বসিত। তাহার রাঙা দিদি নামটা পর্যন্ত সকলের জানা হইয়া গিয়াছে। ক্রেতারা হাসিয়া ডাকে রাঙা দিদি। সে বলে, কি লিবা লাও লাতি?
ঘনশ্যাম ইহাতে একদিন রাগ করিল, না রাঙা দিদি, ছি। সরস্বতী কথার জবাব দিল না, হাসিয়া শোরগোল তুলিয়া ফেলিল। ঘনশ্যাম আবার বলিল, হেসো না, ইটা হাসির কথা লয়। পর মুহূর্তেই মুখে কাপড় দিয়া উচ্ছ্বসিত হাসির আবেগে সে ভাঙিয়া পড়িল। ঘনশ্যাম রাগ করিয়া চলিয়া গেল। ২-৩ দিন সে আসিল না পর্যন্ত। তৃতীয় দিনে সরস্বতী পসরা মাথায় করিয়া ২ ক্রোশ পরবর্তী গোপালপুরের পথ ধরিল। ওই গ্রামেই ঘনশ্যাম এখনো জমিদারের পুরনো বাড়িখানা নূতন করিয়া রং করিতেছে। বাবুরা নাকি শহর হইতে এখানে আসিয়া বাস করিবেন। গ্রামে কাহারও বাড়ি সরস্বতী যায় না, গেলে মেয়েরা তুমুল ঝগড়া বাঁধাইয়া তোলে। প্রকাণ্ড বড় বড় থামওয়ালা জমিদারের সদর কাছারি, ফটকের ২ পাশে জমানো চুন বালিতে গড়া ২টা সিংহ। সরস্বতী ফটকের দুয়ারে দাঁড়াইয়া মুখ টিপিয়া হাসিয়া হাঁকিল, চাই রে ছমি চুরি। হাঁক সে আর শেষ করিতে পারিল না, খিলখিল করিয়া হাসিয়া সারা হইয়া গেল। কিন্তু সে হাসিতে তাহার অকস্মাৎ ছেদ পড়িয়া গেল। জমিদারের কাছারি বাড়ির দরজায় দাঁড়াইয়া ২০-২২ বছরের সোনার বরণ, যেন কোন রাজার ছেলে। ঘনশ্যামও বাহির হইয়া আসিয়াছিল। সে অন্তরালে দাঁড়াইয়া বারবার হাত ইশারা করিতেছিল, পালাও পালাও। সরস্বতীর তখন ঘনশ্যামের ইশারা দেখিবার ও বুঝিবার অবসর ছিল না। বিস্ময় বিস্ফারিত মুগ্ধ নেত্রে সেই রাজার ছেলের দিকেই চাহিয়াছিল। ছেলেটি রাজারই ছেলে, জমিদারের বড় ছেলে। সম্প্রতি পড়াশোনার শেষ পরীক্ষা দিয়া গতকাল এখানে আসিয়াছে। এখানে কিছুদিন বিশ্রাম করিবে। ছেলেটি ভ্রু কুঞ্চিত করিয়া বলিল, কি চাই? চুড়ি, রেশমি চুড়ি আছে, লিবেন? ছেলেটি সশব্দে হাসিয়া উঠিল, বলিল, চুড়ি নিয়ে কি করব? সরস্বতী অপ্রতিভ হইয়া গেল, কিন্তু পর মুহূর্তে সে উত্তর খুঁজিয়া পাইল। বলিল, বৌরানীর হাতে পরাইয়া দিবে? বৌরানীর হাতে পরাইয়া দিব। বৌরানী নেই, চুরির দরকারও নেই। পুতুল, পুতুল নিবেন? তাই বা নিয়ে কি করব? টেবিলে সাজাইয়া রাখবেন। সাহেবেরা লিয়া যায় আমাদের পুতুল। সরস্বতী পসরা নামাইয়া বসিল। সম্ভ্রম ভরেই বোধ করি, কিন্তু জীবনে বোধহয় প্রথম মাথার সে ঘোমটা টানিয়া দিল। তারপর বাহির করিল মাটির পুতুল, কেশবতী, কঙ্কাবতী, মালিনী, গোয়ালিনী, ঘোড়া, বাঘ, সিংহ। রাজার ছেলে মুগ্ধ বিস্ময়ে বলিয়া উঠিল, বাহ, এ পুতুল তোমরা নিজেরা গড়ো? আজ্ঞে হ্যাঁ গো। ঘোড়াটি তুলিয়া লইয়া দেখিয়া শুনিয়া তরুণ জমিদার বলিল, এটা ঘোড়া নাকি? আজ্ঞে হ্যাঁ, পক্ষীরাজ ঘোড়া। পক্ষীরাজ আকাশে উড়ে কিনা? ইয়ে ঘোড়া তো লয়। ঠিক কথা, কত দাম নেবে বলো তো? সরস্বতী মুচকি হাসিয়া মাথার ঘোমটাটা আরো একটু টানিয়া দিয়া বলিল, ওরে বাপরে, দাম আমি তুলতে পারি না নিতে পারি। আপনি দিবেন বকশিস, আপনারা হাত ছাড়লে তাই আমাদের পর্বত। জমিদারের ছেলেটি একটি টাকা সরস্বতীর সম্মুখে ফেলিয়া দিল। সরস্বতীর মুখ উজ্জ্বল হইয়া উঠিল। পুতুলের দাম ২ পয়সা হিসাবে 7টা পুতুলের জন্য 14 পয়সার বেশি কেউ দিত না। সে টাকাটা কুড়াইয়া কপালে ঠেকাইয়া আঁচলের খুঁটে বাঁধিল। টাকা বাঁধিয়াও সে উঠিল না। আবার আরম্ভ করিল, পট লিবেন না পট? পট? আজ্ঞে হ্যাঁ, রামলীলা, কেষ্টলীলা, গৌরলীলা সাহেবেরা কিনে নিয়ে যায় আজ্ঞা। ও পট, তোমরা পট আঁকো নাকি? কিন্তু নতুন পট তো চলবে না, পুরনো পট চাই। আছে তোমাদের? আজ্ঞা, আমার মরদ খুব পুরনো নোক, 60 বছরের বুড়ো, তারই আঁকা পট আছে। তোমার মরদ মানে তোমার স্বামী?
60 বছরের বুড়ো? আজ্ঞা হ্যাঁ গো। সরস্বতী মুখ হেঁট করিয়া হাঁটুর মধ্যে মুখ গুজিয়া খুক খুক করিয়া হাসিতে আরম্ভ করিল। ঘনশ্যাম আড়ালে দাঁড়াইয়া প্রথম হইতেই সমস্ত শুনিতেছিল। সরস্বতীর চাপা হাসির শব্দে তাহার সর্ব অন্তর ঘৃণায় রি রি করিয়া উঠিল। পরদিন দ্বীপ্রহরে আবার মিষ্ট কণ্ঠের উচ্চধ্বনি ধ্বনিত হইয়া উঠিল। চাই রে সমীচুরি। জমিদার বাড়ির কাছারি ঘরের জানলায় রাজার ছেলে আসিয়া দাঁড়াইল। পট এনেছ? মাথার পশা কাঁখে নামাইয়া মাথার ঘোমটা টানিয়া সরস্বতী হাসিয়া বলিল, রাজার হুকুম, না এনে পারি? বাপরে! তবে রেশমি চুরি বলে হাঁকলে যে? চাই পট বলতে কেমন লাগে যে? বলিয়া সে খালি হাতটায় কাপড় টানিয়া মুখে চাপা দিয়া হাসিতে আরম্ভ করিল। কই, আনো তোমার পট, এই ঘরেই নিয়ে এসো। ঘরের মধ্যে প্রবেশ করিয়া পশরা নামাইয়া সরস্বতী বলিল, খুব ভালো পট এনেছি, গৌরলীলার পট। গৌরলীলার পট বুঝি খুব ভালো? গৌরলীলার পট আপনার লাগবে ভালো। গৌরচাঁদের মতো বড় না আপনার, তেমনই রূপ। বলো কি? হ্যাঁ, আপনার নাম দিয়েছি আমি গৌরচাঁদ। এই দেখেন, বলিয়া পট খুলিয়া সে সুরে আরম্ভ করিল। সোনার গৌর যায় পথ আলো করি, যুবতীরা লাজে যায় মরমেতে মরি। হাই রে, এরে কেউ বাধ্যে লারে। ৩০ টাকায় ৩খানা পট বিক্রি করিয়া সরস্বতী রঙ্গভরে বিপুল উচ্ছ্বাসে হেলিয়া দুলিয়া ঘরে ফিরিল। নোট ৩খানা গণপতির সম্মুখে ফেলিয়া দিয়া বলিল, লাও, আমার গৌরচাঁদের কেমন দরাজ হাত দেখো। পর মুহূর্তেই মুখে কাপড় দিয়া হাসি আরম্ভ হইয়া গেল। হাসিতে হাসিতে বলিল, বলেছি বাবুকে, রাগ করে নাই। বললাম আপনার নাম দিয়েছি আমি গৌরচাঁদ। তা মুখখানা হইয়া উঠল সিন্ধুরে মেঘের পাড়া। গণপতিও হাসিল, আজ কিন্তু তাহার হাসি ম্লান। সে বলিল, কিন্তু গৌর প্রেম ইহারা যে সইবে না বলছে। মেয়েগুলান তো শাখের মতো গলা বার করেছে, কেলো সোনা তোমার ধোয়া তুলেছে, মরে ফেলবো না? সরস্বতীর মুখে কাপড় দিয়া হাসিয়া বলিল, বাবা রে, তবে তো ভয় আমি মরে গেলাম। ভেবো নাই তুমি, তোমার আগে আমি মরব। তুমি আবার একটা নিকা করবে, টুকে চম্পাবতীর পাড়াবরণ। গণপতি হাসিয়া বলিল, না রে রাঙাবো, দেহ আমার ভালো নাই। সরস্বতী হাসিল, বিষণ্ণ হাসি, বলিল, সেও তুমি ভেবো নাই। গণপতি আর কিছু বলিল না। পরের দিন দ্বীপ্রহরে আবার গোপালপুরের পথে হাঁক উঠিল, চাই রেশমি চুড়ি। গণপতি মিথ্যা কথা বলে নাই, কিন্তু সরস্বতীর চোখে তাহা পড়ে নাই। গণপতির শরীর ভিতরে ভিতরে শূন্যগর্ভ হইয়া উঠিয়াছিল। দিন 10 পরে একদিন সরস্বতী ওই গোপালপুর হইতে ফিরিয়া আসিয়া দেখিল, তুলি হাতে করিয়া অর্ধ সমাপ্ত পটের সম্মুখে গণপতি নিস্পন্দ নিতর হইয়া পড়িয়া আছে। একটা দুর্দমনীয় কম্পনে থরথর করিয়া সে বসিয়া পড়িল। গণপতি মরিল, কিন্তু সে বাঁচিয়া থাকিতে যে আশঙ্কা করিয়াছিল, সে আশঙ্কা মিথ্যা হইয়া গেল। তাহার নাতির দল ছুটিয়া না আসিয়া পারিল না, কিন্তু একটি মেয়েও আসিল না সরস্বতীকে সান্ত্বনা দিতে। গণপতির সৎকারের শেষে নাতিরা আসিয়া বহুদিন পরে আবার রাঙা দিদির দাওয়ায় কিছুক্ষণ বসিয়া তবে বাড়ি গেল। দিন 3 পরে ঘনশ্যাম সকালেই আসিয়া দাওয়ায় বসিল। কই, কি হচ্ছে গো? সরস্বতী হাসিয়া বলিল, এসো লাগর, এসো।
বিনা ভূমিকায় ঘনশ্যাম বলিল, কি বলছো বুলো এবার? মুখে কাপড় চাপা দিয়া সরস্বতী বলিল, কিসের গো? নিকার কথা, কি বলছো বুলো দেখি? হুঁ, সতীন নিয়া ঘর করতে লাড়বো আমি। উকে যদি তালাক দিই? হুঁ, তবে করব নিকা। দেখিও, হুঁ গো, আমার কেলো সোনার দিব্যি, হলো তো? কিন্তু তুমি এমন করে বেড়াতে পাবে নাই। বেশ, কথায় কিন্তু বাধা পড়িল। নাতি সম্প্রদায়ের অন্যতম নাতি দ্বিজপদ আসিয়া উপস্থিত হইল। কই, রাঙা দিদি কই? এসো এসো ভাই, এসো। সরস্বতী হাসিয়া অভ্যর্থনা করিল। ঘনশ্যাম উঠিয়া গেল। দ্বিজপদ বসিয়া বলিল, তারপরে? হাসিয়া সরস্বতী উত্তর দিল, আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়ালো। হা নোটে তুই? অপ্রতিভ হইয়া দ্বিজপদ হাসিয়া বলিল, ধ্যাত কেনে, ধ্যাত কেনে? বুড়ো দাদু তো গেল, তুমি কি করবে? শুধাতে এলাম। তা না, বুড়া মরেছে, আমি নেকা করব। হুঁ, তা উহু, সতীন নিয়ে আমি ঘর করতে লারবো হে, তুমি উঠে যাও। আমি যদি তালাক দিই? তখন এসো, পিঁড়ি পেতে রাখবো আমি। এখন উঠো, আমি যাব গোপালপুর। জমিদার বাবুর পুতুলের বরাত আছে। সে ডালা সাজাইয়া পরে তালা দিয়া বাহির হইয়া গেল। তালা দিতে গিয়া সে একটা দীর্ঘ নিঃশ্বাস না ফেলিয়া পারিল না। বুড়া ওই ঠাঁইটিতে বসিয়া ছবি আঁকিত। তালা চাবির অভ্যাস তাহার নাই। স্তব্ধ দ্বীপ্রহর। গোপালপুরের পথে হাঁক উঠিল, চাই রেশমে চুড়ি। কিন্তু জমিদার বাড়ির জানলা আজ খুলিয়া গেল না। কোথাও এতটুকু শব্দ হইল না। বাতায়ন পথগুলি সবুজ রঙের কপাটে ভাঁজ মিলাইয়া নিরন্ধ্র রুদ্ধ। গৌরচাঁদ চলিয়া গিয়াছে। পটুয়া পাড়ায় প্রায় প্রতি ঘরেই একটা অবরুদ্ধ কান্না গুমরিয়া মরিতেছিল। তরুণী বধূগুলি গোপনে মুখ লুকাইয়া কাঁদিতেছে, কিন্তু কেহ কাহারও কান্নার কথা জানে না। তাহাদের স্বামীরা তাহাদিগকে তালাক দিতে বদ্ধপরিকর হইয়া উঠিয়াছে। কিন্তু আশ্চর্যের কথা, সরস্বতী না মরিয়াও তাহাদিগকে রেহাই দিল। সকালে উঠিয়া সকলে দেখিল সরস্বতী নাই, কোথায় চলিয়া গিয়াছে। নাতিরা সকলেই পরস্পরের সন্ধানে চাহিয়া পরস্পরকে দেখিয়া নিশ্চিন্ত হইল। তাহারা সকলেই আছে, সেই নাই। সকলেই ছুটিল তালাকের আর্জি ফিরিয়া আনিতে। মেয়েরা চোখের জল মুছিয়া গালিগালাজে শতমুখী হইয়া উঠিল। সরস্বতী বলিয়া তাহাকে কেউ চেনে না। শহরে রাঙা দিদির চুড়ি ও মাটির পুতুলের দোকান বিখ্যাত। পাকা আমের মতো গৌরবর্ণা প্রৌঢ়া রাঙাদিদির খরিদ্দারেরা নিত্য তাহার জিনিস কেনে। 7-8 বছরের ছেলে মেয়েরা নিত্য পুতুল ও চুড়ি ভাঙে, নিত্য কেনে। কি চাই ভাই? পক্ষীরাজ ঘোড়া? কালকেরটা রাক্ষসে খেয়ে নিয়েছে। কি দিদি, আজ কি পড়বে? মঞ্চরা না নীলমানি? লোকে বলে বুড়ি পটুয়া রানীর অগাধ পয়সা। গল্পটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। চলে যাওয়ার আগে একটি ছোট্ট ঘোষণা। আপনাদের যদি আপনাদের বিশেষ কোনো লেখকের লেখা কোনো বিশেষ গল্প শুনতে ইচ্ছে করে, অথবা আপনাদের যদি আপনাদের নিজস্ব লেখা কোনো গল্প থাকে যেটি আপনারা সমস্ত শ্রোতাদের সামনে তুলে ধরতে চান, তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং গল্পটি পাঠাতে পারেন। আমি অতি অবশ্যই চেষ্টা করব সেই গল্পগুলি
সকলের সামনে তুলে ধরার। খুব শিগগিরই হাজির হব আমার পরবর্তী গল্প নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।